আপনার কাছে যেটি শুরু করব, একটি খবর দেখছিলাম। জমিনের সম্পাদক মতিউর রহমান তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছিল এবং পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের কথা বলছেন, ভারত এই চেষ্টাটা করেছিল কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই রাজি হন নাই। আহ, আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে একটু জানতে চাই, কারণ আমরা আসলে শুরু থেকে 5ই আগস্টের পর থেকে ভারতকে শুনছিলাম বলতে যে তারা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অংশগ্রহণমূলক একটা নির্বাচন চায়, কিন্তু আহ, শেষের দিকে সে বিশেষ করে যখন বাংলাদেশে আসলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ হলো বেগম জিয়ার মৃত্যুর পর, তারপর থেকে আমরা দেখলাম ইনক্লুসিভ শব্দটা, বা তখন থেকে ইনক্লুসিভ শব্দটা আর থাকলো না, তারা ফ্রি ফেয়ার নির্বাচন চাইলো। আসলে কি এরকম ব্যাপারটা হয়েছিল যে ভারত চেয়েছিল শেখ হাসিনা এই চাননি নির্বাচনে অংশগ্রহণ করতে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল তারা সবসময় জাতিকে বিভ্রান্ত করে আসছে। কারণ জুলাই এই আন্দোলনটা তথাকথিত আন্দোলন। এই আন্দোলন হচ্ছে একটি প্রতিশোধ নেওয়ার জন্য আন্দোলন। সেই প্রতিশোধটা কি? 71-এ মহান মুক্তিযুদ্ধে যে পাকিস্তান এবং তার সাম্রাজ্যবাদী দোসর এবং তাদের এই দেশীয় এজেন্টরা যে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, তাদের আন্তর্জাতিক বন্ধুরা আত্মসমর্পণ করেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য জুলাইয়ের 5ই আগস্ট সৃষ্টি করা হয়েছে এবং তথাকথিত জুলাই আন্দোলন হয়েছে। তার প্রমাণ আজকে জাতির সামনে পরিষ্কার হয়ে উঠেছে। আজকে দেখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যিনি, যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে রেখে তাকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হচ্ছে মিথ্যা আগরতলার ষড়যন্ত্র মামলা দিয়ে, সেই সময় যিনি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে যিনি স্লোগান দিয়েছেন, যিনি 6 দফাকে সাথে মিলে 11 দফা দিয়ে বলেছেন, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, জেলের তালা ভাঙবো শেখ মুজিব কানব, এবং সেদিন ছাত্র জনতার সেই গগনবিদারী স্লোগানে পাকিস্তানের তথাকথিত হুমায়ুন আইয়ুব খান কিন্তু ছাত্র জনতার দাবি মানতে বাধ্য হয়েছিল, পদত্যাগ করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবকে ছেড়ে দিয়েছিল, শেখ মুজিবকে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন সেই তুফাইল আহমেদ, যিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন, সেই তুফাইল আহমেদকে আজকে দুনিয়ার থেকে বিদায় নিতে হলো। তাকে ওয়ারেন্ট তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো সেই বাংলাদেশে। তাই জুলাই আজকে প্রমাণ হয়েছে, জুলাই কোনো আন্দোলন না, জুলাই হচ্ছে 71কে মুছে ফেলার জন্য আন্দোলন, পাকিস্তানিদের প্রতিশোধ নেওয়ার জন্য, 71 যে পরাজয় সেই প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ তারাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরকে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়েছেন, তারাই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছেন, তারাই বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা হত্যা করতে চেয়েছেন, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছেন। আর আপনি যে কথাটা বলেছেন, মতিউর রহমান কোথায় পেয়েছেন এই কথা আমি জানি না, কারণ আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা, তিনি নির্বাচনের আগে বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনে যেতে হলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে সেই পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগের কার্যক্রম যে কার্যক্রম নিষিদ্ধ করা ছিল সেটা প্রত্যাহার করতে হবে। নির্বাচনের আগে কি সেটা প্রত্যাহার করেছিল? কিন্তু নির্বাচন নিষেধাজ্ঞা দেবার আগেই কিন্তু জনাব এস এম কামাল, আপনি বলার পর মনে হচ্ছিল যে আপনি নির্বাচন মানে নিষেধাজ্ঞা দেওয়ার আগেই এরকম ভাষ্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে দেখেছি যে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। না, আমরা বলেছিলাম যে ইউনূস কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না। এটা আমরা আপনার নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিন্তু আপনি দেখেন, খেয়াল করে দেখেন, আমরা বলছি ইউনূস কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নিরপেক্ষ ব্যক্তি না। আমাদের অপরাধ ছিল কি, আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছি, আমাদের বিরুদ্ধে এই কথা বলা হতো। তো ইউনূস কিন্তু কোনো নিরপেক্ষ ব্যক্তি না, কারণ ইউনূস ক্ষমতায় আসার পরেই প্রথম সে 32কে ভাঙিয়েছেন,
ছাত্রলীগের কার্যক্রম তিনি নিষিদ্ধ তো নিরপেক্ষ করেছে। ব্যক্তি না, তিনি আওয়ামী লীগের বিপক্ষে এটি স্পষ্ট অবস্থান নিয়েই তিনি এসেছেন, হ্যাঁ, অতএব স্পষ্ট তিনি নিয়েছেন। নিরপেক্ষ আমরা অবস্থানে না। আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা শুনেছি যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। আমরা ফলে আমরা হ্যাঁ আমরা আমরা বলেছি ইনুসের অধীনে নির্বাচনে যাব না, কারণ ইনুস আমাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন। আমাদের কার্যক্রম যদি তারা প্রত্যাহার করত, নিষেধাজ্ঞা প্রত্যাহার করত, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করত, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিত। এবং আপনি জানেন আমাদের বাঙালি জাতির যিনি আস্থার ঠিকানা, বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা, আজকে মানুষ বলছেন না, একজন রাজনৈতিক ব্যক্তি, আপনি দেখেছেন জিএম কাদের বলছে যে বাংলাদেশে এখন নৌকা না আওয়ামী লীগ না শেখ হাসিনার পক্ষে মানুষ রায় দেবে। এবং একজন ইউনূস, অবৈধ অসাংবিধানিক সরকার ইউনূসের একজন উপদেষ্টা, যে সকল নাটের গুরু, সে একটা জরিপ করেছেন, আপনি দেখেছেন, সেখানে 87% লোক তার আইডিতেই সমর্থন জানিয়েছেন যে শেখ হাসিনার দরকার। এই কারণে তারা শেখ হাসিনার বিরুদ্ধে হ্যাঁ, শেখ তড়িঘড়ি হাসিনা করে দরকার আসলে বিষয়টা এরকম ছিল না, তিনি জরিপটা চালিয়েছেন শেখ হাসিনা আসবেন না, ফিরে আসবেন না বা দেশে আসবেন না, এটিকে কে বিশ্বাস করেন আর আসবেন বলে কে বিশ্বাস করেন। তো সেক্ষেত্রে আসলে বেশিরভাগ মানুষই, একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেছেন যে যে তিনি ফিরে আসবেন। আমরা আমরা যেটা দেখেছি সামাজিক, যে 87% লোক মনে করে যে শেখ হাসিনা আসবেই। তা আমি মনে করি যে মানব জমিনের মতিউর রহমান সাহেব যেটা বলছেন, ওনারা সবসময়, হ্যাঁ, জাতির কাছে ওনারা সাদাকে সাদা বলেন না। তাহলে তাহলে তার মানে মতিউর রহমান যে দাবিটি করছেন সেটি আসলে আপনার কাছে সঠিক মনে হচ্ছে না, তাহলে আপনি আমি কি বলেছি এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা, সম্পূর্ণ ভিত্তিহীন একটা ব্যাপার। তাহলে কি হলো, তাহলে মানে একটু তো মেলে এই ঘটনার সাথে, যে ভারত বলে আসছিল ইনক্লুসিভ নির্বাচন চায় একদম 5ই আগস্টের পর থেকে, এবং দ্রুত তারা নির্বাচন চাইছিল, শেষের দিকে সে ইনক্লুসিভ শব্দটা বাদ দিয়ে দিল, শুধু ফেয়ার নির্বাচন তারা চাইতে শুরু করলো। মানে কি হয়েছিল? যদি মতিউর রহমানের তিনি যেটি দাবি করছেন সেটি ঠিক হয়, তাহলে মোটামুটি সমীকরণটা মেলে। জি, আমার যেটা মনে হয়, ধরেন এই উত্তরটা তো ভারত সরকারের প্রতিনিধি দিতে পারবেন, তাদের মুখপাত্র দিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, হয়তো ভারত সরকার ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিল, কিন্তু এই অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস রাজি হননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হননি, যার ফলে ভারত সরকার চেয়েছে ইউনূস বিদায় নিক। একটি রাজনৈতিক দল, যে কোনো একটি রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসুক, ভারত তাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবেন, বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক রাখবেন। পরবর্তীতে এইটা তারা মনে করে হয়তো তারা বলছেন নির্বাচন হওয়ার আপনারাও প্রয়োজন। কি ঠিক এরকম মনে করেছিলেন যে ইউনূস বিদায় নিয়ে একটা রাজনৈতিক সরকার আসুক? কারণ আমরা ধরেন শেখ হাসিনার বক্তব্য আমরা যেটা শুনেছি, তিনি বলছেন যে তারা অনেকেই, মানে বিএনপির নেতারা আওয়ামী লীগের কাছে ধর্ণা দিয়েছে, হাতে পায়ে ধরেছে এবং তাদের পক্ষে সমর্থনও দিয়েছে জামাতকে ঠেকাতে। ফলে মানে এই যে মানে ইউনূসকে বিদায় করে বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে মানে একটা সরকার আসুক, রাজনৈতিক সরকার, আপনাদেরও কি এরকম একটা ইচ্ছা ছিল নাকি? আমরা দেখেন আমাদের নেত্রী কি বলছেন, এটা তো আমরা দেখছি। বিএনপির বিভিন্ন জায়গায় যারা প্রার্থী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবও বলেছেন আওয়ামী লীগের ভোটের কাছে তারা হাত পেতেছেন, এটা তারা করেছেন। এই কারণে আমাদের নেত্রী বলছেন যে তারা নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে প্রেসার দেওয়া হয়েছে, তারা সেই ক্ষেত্রে হয়তো মানে ধরেন জামাতের চাইতে তারা হয়তো মনে করছে যে 71-কে, তখন বিএনপি 71-কে রক্ষা করার জন্য মরি হয়ে লেগেছে। এই কারণে হয়তো আমাদের কোনো তৃণমূলের নেতাকর্মীরা তাদের এলাকায় হয়তো তারা জামাত ঠেকানোর জন্য হয়তো বিএনপির পক্ষে ভোট দিতে পারে। আপনি বলছেন প্রেসার দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের নেত্রী কিন্তু বলেছেন তারা হাতে পায়ে ধরেছে, প্রেসার না, হাতে পায়ে ধরেছে। একদম আমি শুনছিলাম তার বক্তব্যটা। আপনি তাদের বক্তৃতায় তো বিএনপির প্রার্থীদের বক্তৃতায় তো বলেছেন, অনেকে বলছেন যে আমরা আমাদের যদি ভোট দেন তাহলে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করব, এটা অনেকের বক্তৃতায় বলেছেন। নেত্রী হয়তো বলে এই কারণেই বলেছেন, নেতৃত্ব তাদের মুখের কথা, তারা নির্বাচনের আগে যে
বক্তব্য রেখেছেন বিএনপির প্রার্থীরা, তার আলোকেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কথাগুলো তাহলে বলেছেন। কি আপনারা বিশ্বাসঘাতকতার শিকার হলেন? মানে আপনাদেরকে বলা হয়েছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, তারপরে আপনাদের নেতা শোনেন, আপনাদের সমর্থন দিলেন, শোনেন, কিন্তু আমি ক্ষমতায় মনে গিয়ে দেখা করি, গেল হ্যাঁ আপনাদেরকে আরো আমি মনে পাকাপোক্ত করি নিষেধাজ্ঞা। দেখেন, আমি মনে করি আদর্শিকভাবে বিএনপি এবং জামাতের ভিতর কোনো পার্থক্য নেই। বিএনপির ভিতর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে আছে কিন্তু আদর্শিকভাবে বিএনপি আর জামাতের ভিতর কোনো পার্থক্য নাই। একটি একটি ম্যানেজ নির্বাচন হয়েছে, একটি একটি সন্ধ্যাকালীন নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত ক্ষমতা এসেছে, এবং যে পার্লামেন্টে ৭১-এর যুদ্ধ অপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়া হয়, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত যে পার্লামেন্ট, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যখন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে পক্ষে শোক প্রস্তাব নেওয়া হয়, সেখানে তো প্রমাণ যে বিএনপি জামাতের ভিতরে নীতিগত কোনো পার্থক্য নাই, আদর্শিক কোনো পার্থক্য নাই। উপরে যেটা দেখেছেন এটা আইওয়াস। আচ্ছা, আদর্শিক কোনো পার্থক্য নাই, আইওয়াস বলছেন। আমি এই প্রসঙ্গটাতে আসবো, কিন্তু ওই যে প্রশ্নটা করছিলাম সেটাকে একটু বলবেন যে আপনারা কি বিশ্বাসঘাতকতার শিকার হলেন? হাতে পায়ে ধরে আপনাদেরকে সমর্থন আদায় করা হলো, কিন্তু আবার সংসদে গিয়ে আপনাদেরকে নিষেধাজ্ঞা স্পষ্ট মানে শক্তপোক্ত করা শোনেন, হলো। মানুষ, আমি আপনারে বলি, এই তরুণ তরুণ প্রজন্ম বিএনপি জামাতকে দেখেনি। ২০০১ থেকে ২০০৬ বিএনপি জামাতের ক্ষমতার আমল দেখে নাই। তারা দেখছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার একটানা ১৬ বছর ক্ষমতা, উন্নয়নের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছেন, পাশাপাশি আমরা যারা এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা ছিলাম, আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিলাম, আমাদের আচার আচরণে তৃণমূলের কর্মীরা, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে, কষ্ট পেয়েছে। অনেক জায়গায় আপনার গুম হয়েছে, খুনও হয়েছে, আমি অস্বীকার করি না, দুর্নীতিও হয়েছে, যার ফলে মানুষ আমাদের শাসনামল দেখেনি, আমাদের শাসনামল দেখছে। কিন্তু বিএনপি ২০০১ থেকে ২০০৬ যে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, ২৩ বঙ্গবন্ধু রক্তাক্ত হয়েছে, ৬৩টি জেলায় ৫৬০টি বোমায় ক্ষতবিক্ষত হয়েছে, বিদেশি রাষ্ট্রদূত আপনি জানেন আনোয়ার হোসেনের উপর গ্রেনেড হামলা হয়েছে, মৃত্যুর হাত থেকে বেঁচে হযরত শাহজালালের মাজার রক্তাক্ত হয়েছে, ঝালকাঠিতে ২জন বিচারপতিকে দিবালোকে হত্যা করা হয়েছে। এমনি বাংলাদেশ একটি জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়েছিল, এটা মানুষ দেখে নেই। এবং চাঁপাই নবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে কৃষককে গুলি করে হত্যা তারা করা ওই হয়েছিল। অংশটুকু দেখে নাই, দেখেছে আপনাদের আমলে কি কি হয়েছে সেগুলো দেখেছে। আমাদের আমলটা দেখেছেন। এখন আমি মনে করি ইউনূসকে দেখেছেন, এখন ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে বিএনপি জামাতকে দেখছেন। আজকে ইউনূস যে গোলামির চুক্তি করে গেছেন, বিএনপি সেটাকে রক্ষা করার জন্য জামাত সেটাকে রক্ষার সম্মতি দিয়েছেন। আজকে মানুষ বুঝছেন। আজকে দেখেন, আমি আপনাদের বলি, কিন্তু আজকে আপনারা বিশ্বাসঘাতকতার শিকার হলেন কিনা আমার প্রশ্নটা সেটা। আমরা বিশ্বাসঘাতকতার শিকার। আমরা যে বিএনপি জামাত এই আচরণ করবে এটা আমরা বুঝি, কিন্তু আমরা এইটা অপেক্ষা করছি মানুষ বিএনপি জামাতের আসল রূপটা দেখুক। আজকে দেখেন ৫৮৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, প্রায় ৬০,০০০ শিশু আক্রান্ত, বাংলাদেশের ঘরে ঘরে মানে সন্তানরা বাবা মার হাজারি আত্মনাদ। আজকে প্রায় আপনার মানে ৫০০-র উপরে নারী শিশু ধর্ষিতা হয়েছে, ৭ বছরের রামিসা থেকে শুরু করে ৪ বছরের শিশুও ধর্ষিত হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজকে হচ্ছে বাংলাদেশ। আজকে দেখেন ডিজেলের দাম, আপনি পেট্রোলের আপনারা কি দাম আসলে অপেক্ষা করছিলেন যে বৃদ্ধি পেয়েছে। এই আমলের যে দুর্নীতি হবে বা অপকর্মগুলো হবে সেগুলোকে তুলে ধরে আপনারা আসলে আপনাদের মানে ফিরে আসাটাকে জায়েজ করবেন, এরকম কি আপনারা অপেক্ষা করছেন? আমাদের ফিরে আসাটাকে জনগণ বুঝুক যে শেখ হাসিনা আমলে কি হয়েছে আর এই আমলে কি হয়েছে। আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার মুখ্য সচিব, তিনি যখন আপনি একটি সবাই বলেছেন মত বিনিময় সভায়
যখন বিএনপি ক্ষমতায় আসেনি, যে 8জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করেছেন। তা আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল যে আমরা দুর্নীতি করছি, আমাদের আমলে দুর্নীতি হয়েছে। তাহলে তারেক রহমানের মুখ্য সচিব তথাকথিত অবৈধ অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের 8জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন, তাদের বিচার কেন হচ্ছে না? কেন তাদের বিচার হচ্ছে না? তাহলে এই দুর্নীতি দাতাদেরকে উৎসাহিত করছে, সেভ করার চেষ্টা করছে। তাহলে কি জনাব কোথায় এস এম গেল? কামাল মানে এরকম ধরেন আপনাদের সময় যেটা নিয়ে আমরা আলোচনা করতাম যে পিক অ্যান্ড চুজ হচ্ছে কিনা, মানে দুর্নীতির দায়ে অনেককে সাজা হচ্ছে, বিশেষ করে বিরোধী দলে যারা আছেন তাদের সাজা হচ্ছে বা তাদেরকে গ্রেপ্তার টেপ্তার করা হচ্ছে, আর যারা সরকারপন্থী বা এস আলম ধরনের যারা আছেন তারা খুব নিরাপদে বিরাজ করছেন। একটা পিক অ্যান্ড চুজের বিষয় আপনাদের সময় দেখতাম, এই আমলেও না না সেগুলো না হবে, না হতে না হতে না বাড়বে। না 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 জি না 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 শারমিন, আপনি তো সাংবাদিক, সাদারে সাদা বলেন। আমাদের আমলে এমপি সাহেব মন্ত্রী সাহেবদেরও দুদক ডেকেছে এবং তাদের নামে মামলা হয়েছে এবং তারা অনেকে জেল খেটেছেন। আমাদের আমলে হয়েছে, কেউ রেহাই পায় নাই। কেউ রেহাই পায় আমাদের না, আমলে এটা কি সরকার, ঠিক? এটা কি ঠিক? না আমার মানে আমার কেউ কথা কেউ আমাদের ধরা যাদের, হয়েছে একদম ঠিক, আমরা দেখেছি আসলে কাউকে আমি কাউকে আমি এমপি আমি- মন্ত্রীরা আমাদের কোনো মামলা হয়েছে। দেখেন, আমাদের আমলে সরকারি অফিসে যেখানে দুর্নীতি হয়েছে, তাদের চাকরিচ্যুত হয়েছে, তাদের বিদেশ, হ্যাঁ, মামলা হয়েছে। আপনি বলবেন আমাদের আমলে ধর্ষণ হয়নি, হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে মামলা হয়েছে, বিচার হয়েছে। তো রামিসাদের ব্যাপারেও তো এইভাবে মামলা হচ্ছে, বিচারও খুব এই দ্রুত এইভাবে গতিতে হচ্ছে। না না না, আরো অনেকে, আমি করছি ধর্ষণ মহামারী রূপে দেখা গেছে। হাম যেমন মহামারী রূপে দেখা গেছে, ধর্ষণ মহামারী রূপে দেখা গিয়েছে। আজকে এই শিশু হত্যার জন্য তো ইনুস দায়ী। কোথায় সেই সুশীল সমাজ? জি, আজকে সেই প্রশ্ন ধর্ষণ আপনি খুব মহামারী। যৌক্তিকভাবেই করতে পারেন, কোথায় সুশীল সমাজ, হামে শিশু আজকে মারা আমি গেল। আজকে আমি আপনার আমি আপনার একটা কথা, যে কথাটা বললেন, দেখেন আওয়ামী লীগের আমলে পেট্রোলের দাম ছিল 127 টাকা, আর এখন পেট্রোলের দাম 140 টাকা। আওয়ামী লীগের আমলে অকটেনের দাম ছিল 131 টাকা, আজকে অকটেনের দাম 145 টাকা। আওয়ামী লীগের আমলে ডিজেলের দাম ছিল 160 টাকা 75 পয়সা, জি আজকে ডিজেলের দাম 115 টাকা। জি কিরাসিন তেলের জনাব দাম এস এম ছিল কামাল হোসেন, 160 মানে এই টাকা, তুলনায় যদি আপনি আজকে যান, একটা 135 বৈশ্বিক টাকা। প্রেক্ষাপট তো আছে সাথে সাথে ধরেন, মানে যেহেতু অন্য পক্ষের কেউ নাই কথা বলবার জন্য, মানে একটা বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে সাথে ধরেন যখন বিএনপি আমলে তখন আরো কম ছিল, আওয়ামী লীগ আমলে একটু বেড়েছে, মানে সময় সময় তো সবকিছু বাড়ছে, এই একটা যুক্তি কি মানে আছে না? আমি বৈশ্বিক কারণে হইতে পারে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু এইরকম আজকে আপনি গার্মেন্টস শিল্প কেন বন্ধ হয়ে যাচ্ছে? কেন লক্ষ লক্ষ শ্রমিক বেকার? কেন? আজকে তো জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ রেখে গিয়েছেন, তা কেন বিদ্যুৎ দিতে পারছেন না? আজকে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি? আজকে 3 মাসে প্রায় 400-র মতো মানুষ খুন হয়েছে বাংলাদেশে, অস্ত্রের ঝঞ্ঝানানি। শারমিন, আমার কথা না, আপনি জিজ্ঞাসা করেছেন সাখাওয়াত সাহেবকে, আপনার সামনেই স্বীকার করেছেন 7.62 রাইফেল কারা, সেই অস্ত্র কোথায়? এই অস্ত্রগুলো কেন উদ্ধার করা হচ্ছে না? আপনি দেখেছেন যে এক ফ্যামিলিতে 3 জনের বস্তাবন্দি লাশ পাওয়া যাচ্ছে। এটা কোন বাংলাদেশ? আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আমাদের বিরুদ্ধে, জি হ্যাঁ, জনাব এস এম কামাল হোসেন, অপবাদ খুবই দিচ্ছেন। নির্মম ঘটনাগুলোর উল্লেখ আপনি করছেন, কিন্তু আপনাদের সময় আমরা 7 খুনে মানে পানিতে ভেসে উঠতে দেখেছি, সঙ্গে সঙ্গে বিচার, বস্তাবন্দি না না, বস্তাবন্দি আমি লাশ। কাছে, আমি আপনার সাথে একমত, কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফিসারের বিচার হয়েছে, আমাদের আমলে তার ফাঁসি রায় হয়েছে, কার্যকর হয় ছাড় নাই, দেওয়া সেটা হয়নি। কার্যকর হয় নাই, কিন্তু এখনো দেখা না যাচ্ছে না, মামলা ফাঁসি, হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন ফাঁসির রায় হচ্ছে হয়েছে, এই তুলনামূলক ফাঁসির। বিচারগুলো। দেখেন আমি আপনার বলি একটা কথা বলি, আমাদের আমলে বুয়েটে হত্যা হয়েছিল, তাদের কিন্তু বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, এবং তাদের পক্ষ উকিল কি ছিল? জামাত সমর্থিতরা উকিল ছিল। আমাদের আমলে বিশ্বজিৎ হত্যা হয়েছে, তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, আমাদের আমলে ছাড় দেওয়া হয়নি। আর আপনারা ফাঁসির আসামিদের ছেড়ে দিচ্ছেন, বিচার হয়নি, আমাদের আমলে কেউ রেহাই পায়নি। হ্যাঁ হয়েছে, আজকে কারা করছে আজকে প্রমাণ হচ্ছে। আপনি বলতে পারেন এটা আপনাদের ব্যর্থতা, আমরা ধরতে পারিনি, এটা ঠিক আছে,
আজকে কিন্তু বলতেছে। জনাব এস এম কামাল হোসেন, এরকম ঘটনা থেকে ঘটনায় তুলনা করলে তো আসলে অনেক তুলনা হবে, কিন্তু আপনাদের আমলে এক এস আলমের ব্যাপারে এত কথা যে তাকে আপনারা কতটা নিরাপদে আসলে আজকে এস আলম সাহেব কোথায়? কোথায় সেটা জানি না, তো আপনারা বলেন না কোথায়। না, আপনি করেন না, আজকে ইসলামী ব্যাংকে গিয়ে ইসলাম সাহেবের কাছে চলে গেছে না? সেই প্রক্রিয়ায় আছে, জানা যাচ্ছে, শোনা যাচ্ছে। যেটা কি ব্যবসায়ী ব্যবসায়ী। আমরা চাইছি দেশটাকে স্থিতিশীল অবস্থায় রাখতে, দেশটায় বিনিয়োগ হোক, কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পাক। দেখেন, আমি আপনার একটা কথা বলি, আপনি জানেন করোনার সময় অনেকেই বলেছিল গার্মেন্টস শিল্প বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু বঙ্গবন্ধু তনয় সেদিন সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন। গার্মেন্টস শিল্পের মালিকরা বলছিল আমরা বেতন দিতে পারবো না, তাদেরকে ব্যাংক থেকে সহযোগিতা করে গার্মেন্টস শিল্প চালু রেখেছিলেন। অর্থনৈতিকভাবে কিন্তু ধস নামে নেই। এই যে লক্ষ লক্ষ শ্রমিক, তারা কিন্তু কাজ করেছিল সেখানে, তাদের কর্মসংস্থান ছিল। আজকে তারা অসহায়, আজকে সেই গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। আজকে আপনি হামের টিকা কেন সংগ্রহ করে রাখা হয়নি? 42,407 কোটি টাকা রেখে গিয়েছিলেন, কেন করা হয়নি? জি, সেই অভিযোগ তো আপনি তুলতেই পারেন। হামের টিকার বিষয়ে বিশেষ করে বিভিন্ন মহল থেকে এই অভিযোগ উঠছে, আমরাও প্রতিনিয়ত কথা বলছি। কিন্তু যে তুলনামূলক বিশ্লেষণগুলো করছেন সেখানে আপনাদের আমলেও আপনিই বলছিলেন যে এই ১৭ বছর দেখেছে, আপনাদের নানান রকম দুর্নীতি, গুম-খুন ইত্যাদি দেখেছে। তাদেরকে দেখে নাই, এখন তাদের মনে হয় দেখার পালা কিনা। এই যে তাদেরকে আমাদের দেখলো না আমলে, মানুষ। আমি আপনার আমাদের আমলে অভিযোগ তোলা হয়েছে দুর্নীতি। আমি বলছি যে হতে পারে, আমি অস্বীকার করি না, এবং যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারো বিরুদ্ধে, ব্যবস্থা নেই। হ্যাঁ, কারো না, বিরুদ্ধে। যেটা আমি কাছে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তো দুর্নীতি হচ্ছে, ধরেন ইউনূস দুর্নীতির মহান বরপুত্র। ইউনূস যেমন ধর্ষকের জনক, মব সন্ত্রাসের জনক, এবং কেউ কেউ বলছেন যারা একসময় বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনার সমালোচনা করতেন, যখন তিনি ইউনূসকে ক্ষমতালোভী, অর্থলোভী, সুদখোর বলতেন, সেই সমস্ত সাংবাদিকরা আপনার সহযোদ্ধারাই বলছেন আমরা রাম ছাগল, আমরা বুঝতে পারিনি, শেখ হাসিনা বুঝতে পেরেছিল ইউনূস যে এত বড় বিশ্ব বাটপার। এটা আমার কথা না, কিন্তু সাংবাদিকদের কথা। ইউনূস একজন মির্জাফর, কেউ কেউ রড ক্লাব, মানে মির্জাফরের সাথে রড ক্লাবের চুক্তি হয়েছে, ইউনূস বাংলাদেশকে দাসখত দিয়ে লিখে দিয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির কাছে, ডিপ কিন্তু স্টেটের। তারা যেমন ইউনূসকে বিশ্ববাটপার বলছেন, তারা কিন্তু আপনাদেরকেও ফ্যাসিস্ট বলছেন, স্বৈরাচার বলছেন কিন্তু। না, এখন বলে না, এখন তারা বলে আমরা আর শেখ হাসিনার ফ্যাসিস্ট বলবো না। দেখেন নাই মুসলিম লীগের সভাপতি তিনি বলেছেন। অ্যাডভোকেট রশিদ মহসিন কি বলছেন? তিনি মানে কি বলছেন? যে আমি ইউনূসকে দেখার পরে আর বলবেন না। না, বলছে এখন আর আমরা ফ্যাসিস্ট বলবো না, শেখ হাসিনা ফ্যাসিস্ট না, শেখ হাসিনা যা করেছেন কেউ পারবে না। অর্থনীতির জাহিদ সাহেব কি বলছেন? 100 বছরে কেউ পারবে না শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা করেছেন অর্থনৈতিকভাবে। অর্থনীতির ব্যাপারে আসলে আমি দেখছিলাম সেদিন জামায়াতের এমপি শফিক সাহেব, একজন পুরো নামটা মনে করতে পারছি না, খুবই প্রমিনেন্ট এমপি তিনিও বলছেন যে উন্নয়নে শেখ হাসিনাকে কেউ ছুতে পারছে না, হারনাতে। কিন্তু তার আসলে উন্নয়নের কারণে তো মানে তাকে কেউ ছুতে পারে নাই, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগগুলো তো অন্য। তার বিরুদ্ধে কি অভিযোগগুলো অভিযোগ? এই যে গুম খুন, নির্বাচন হতে না দেওয়া তাহলে ইত্যাদি। আমি 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 বলছি যে আমাদের বিরুদ্ধে অভিযোগ যে রাত্রের ভোট হয়েছে, আপনারা বলেন। তাহলে আপনারা তো একটা ভালো নির্বাচন করতে চাইছেন, আপনারা তো একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন করতে চাইছেন। বাংলাদেশের 60 ভাগ ভোটারের প্রতিনিধিত্ব করে যে দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যে দল, সেই দলকে বাদ দিয়ে আপনারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন? আপনারা তো গণতন্ত্রকে হত্যা করেছেন। এবং আপনারা কি বলেছেন, আমার কথা না, ওই শফিক সাহেবের সাথে যাদের নিয়ে জোট করছেন তারা বলছেন ম্যানেজ নির্বাচন এবং সন্ধ্যাকালীন ভোটের প্রধানমন্ত্রী। আমার কথা না, আপনি জানেন। তারাই বলছেন, শফিক সাহেবের সাথে যারা জোট করছেন তারাই বলছেন ম্যানেজ নির্বাচন, তারাই বলছেন সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক। যেটা আমার কথা না, এই তো হয়েছে। তা আমরা যদি আমরা কিন্তু নির্বাচনে বিএনপিকে আনার জন্য চেষ্টা করেছি। বলতে মানে পারেন আমরা আন্তরিক হইনি, আপনি নির্বাচনে হয়তো আসেন বলতে কিন্তু পারেন যে আসন দিব না, এরকম একটা চেষ্টা। আমরা আমরা আপনি বলতে পারেন যে আমরা আন্তরিক হইনি, এই হয়নি, আমরা খালেদা জিয়াকে ফোন দিয়েছি, উনি কি বলছেন আপনি জানেন। কিন্তু কই বিএনপি তো একটি গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে চায়, অন্তর্ভুক্তমূলক নির্বাচন করতে চায়, কই আওয়ামী লীগ তো একটু বলেনি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা করব না।
হ্যাঁ, জনগণ যদি আমাদের রায় না দিত আমরা মাথা পেতে নিতাম, কিন্তু তারা ভয় পায় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। জি। কিন্তু আর আপনারা যখন জনগণ ফোন শেখ দিয়েছিলেন হাসিনা। সেই প্রেক্ষাপট আর ৫ই আগস্টের সেই প্রেক্ষাপটটা তো একটু ভিন্নতা আছে। কিন্তু আমার আ মানে প্রশ্ন হচ্ছে যে ভিন্নতা একটা, ওই যে ধরেন শেখ ৫ই হাসিনা আগস্ট যেই শোনেন আপনি যে শেখ হাসিনা যেই বক্তব্যটা দিলেন, যেটা নিয়ে আমরা আসলে কথাটা শুরু করলাম, নির্বাচন প্রসঙ্গে যে বিএনপি নেতারা হাতে পায়ে মানে ধর্ণা দিয়েছে বা হাতে পায়ে ধরেছে। সেখানে তিনি বলছেন জামাতকে ঠেকাতে তাদের সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আপনিও বলছিলেন যে জামাতের চেয়ে বিএনপিকে হয়তো ভালো মনে করেছেন নেতারা। কিন্তু জামাত কি এত অপ্রতিরোধ্য, মানে এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে আ আপনাদের ধারণা ছিল জামাত জিতে যাবে? না, জিতেন যেতেন, জামাতকে জিতেন তাহলে হইতো, ঠেকাতে বললেন যে? জামাতকে জিতানো হইতো। আচ্ছা। এবং আপনি জানেন নির্বাচনের আগে একটি আবহাওয়া তৈরি হয়েছিল এবং বিএনপি নেতাদের হিমশিম খেতে হচ্ছে। আমি শুধু এইটুক বললাম, জেতানো হইতো বলছেন আপনি। কারা জেতাতো জামাতকে? যারা জিতেন তারা জিতে তো। তারা কারা? যেভাবে নির্বাচনের আগে আবহাওয়া তৈরি করা হচ্ছিল যে নির্বাচনে জামাত আসতেছে, এই আসতেছে, এইগুলো আবহাওয়া তৈরি করা হয়েছিল। এবং আমরাই দেখছি বিভিন্নভাবে, পত্রপত্রিকায় দেখেছি জামাত কি করছেন, জামাতকে ইউনূস জামাতকে সহযোগিতা করছেন। কিন্তু সেটা হয়েছে। কারা আসলে জেতাতো? কারা জেতাতো মানে সেইটা জামাত? তো সেইটা তো এইটা তো বলার অপেক্ষা রাখেন। এটি গোটা জাতি বুঝতে পারে কারা নির্বাচনে জিতত, কারা বিএনপিকে জিতিয়েছে। আমি শুধু এইটুক বলি যে এই নির্বাচনটা পুরো হয়েছে। জাতি বুঝতে পারছে। আমি কিন্তু আসলেই বুঝতে পারছি না আপনি কাদের কথা বলছেন। কারা আপনি আপনি জামাতকে বুঝতে, জেতাতো আর কারা বিএনপিকে জিতিয়েছে? যারা বিএনপিকে যারা জিতে তারা জিতে, যারা আবহাওয়া তৈরি করেছেন তারাই। তারা কারা? এটি তো আমি বলতে পারবো না, আমি খালি এটা বললাম যে আমি পত্রপত্রিকায় দেখছি যে জামাতকে জিতানোর চেষ্টা করা হয়েছে, তাহলে জিতানোর চেষ্টা সেই জামাত ঠেকে গেছে। কিন্তু আমরা তো দেখলাম মানে শেখ হাসিনা বলছেন জামাতকে ঠেকাতে তাদেরকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নেতারা, মানে বিএনপিকে না, সমর্থন শেখ দিয়েছেন। হাসিনা এই কথা নির্বাচনের আগে বলেননি, জামাতকে এই সম্প্রতি ঠেকানোর জন্য। বলেছেন, সম্প্রতি বলেছেন। আমরা দানে মানে বিএনপিকে ভোট দেন, এটি শেখ হাসিনা না, না, কখনো তিনি এটা বলেন। বলেন নাই। কিন্তু তিনি এটা বলেছেন যে আওয়ামী লীগের নেতারা অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে বিভিন্ন পায়ে ধরেছেন জায়গায় যাদের জামাতকে, কাছে। হুম। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে ভোট দিচ্ছে, এটি উনি বলেছেন। এটা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে এসেছেন, আওয়ামী লীগের নেতা বিএনপি নেতাদের বক্তব্য এসেছেন, সেই বক্তব্যের শুনেই আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু এই কথা বলেছে। জি, সেটি তো বুঝলাম। কিন্তু ওই তারা কারা আর জামাত এত অপ্রতিরোধ্য কি করে হলো যে তাদেরকে ঠেকাতে আওয়ামী লীগ বিএনপিকে মোটামুটি একরকম ধর্ণা দিয়ে, মানে বিএনপিকে ধর্ণা দিয়ে আওয়ামী লীগের কাছে যেতে হয় বা আওয়ামী লীগও সহায়তা করে, এটি আসলে ঠিক বুঝলাম না। এটাও একটু প্রশ্ন করি। একটু আগে প্রশ্ন করছিলাম যে আপনারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন কিনা। এবার একটু জানতে চাই আপনারা মানে বিএনপি কি একটা ডাবল গেম খেলেছে কিনা। ধরেন এক সময় মিত্র, আপনি বলছিলেন জামাত আর বিএনপি একই আদর্শের, তাদেরকে ঠেকাতে আপনাদের কাছ থেকে ধর্ণা দিয়ে বা মানে যদি বলি ওই যে হাতে পায়ে ধরে যেটি শেখ হাসিনা বলছেন সেটি তারা করলো তাদের মিত্রকে ঠেকাতে, আবার ক্ষমতায় গিয়ে আপনাদের নিষেধাজ্ঞা পাকাপোক্ত করে দিল। ডাবল গেম প্লে করলো বিএনপি। আপনাদের কি মন্তব্য? বিএনপি চরিত্র যা তাই করছে, বিএনপির চরিত্র যা তাই করেছে। আপনারা যদি বিএনপিকে সমর্থন না দিতেন, ওই যে যে নেতাকর্মীদের কথা শেখ হাসিনা বলছেন যাদের হাতে পায়ে ধরেছে এবং সমর্থন দিয়েছে জামাতকে, তাহলে আসলে কি হতো পরিণাম আপনারা সমর্থন না দিলে? সেটা তো তখনকার ব্যাপার, ওইটাতে এখন বলার কিছু নেই। মানে তাহলে কি এরকম জামাত জিতে যেত আপনারা যদি সমর্থন না দেন বিএনপিকে? হয়তো হইতে পারে। আচ্ছা, মানে এই অ্যানালাইসিসটা জানার একটু আগ্রহ বোধ করছিলাম। আমি সম্প্রতি দেখছিলাম মাস্টার মাইন্ড খ্যাত জুলাইয়ের মাস্টার মাইন্ড, যাকে ডক্টর ইউনূস পরিচয় করে দিয়েছিলেন, উপদেষ্টা, সাবেক উপদেষ্টা এবং জুলাই যোদ্ধা মাহফুজ আলম। তিনি বলছেন লীগ প্রশ্নে এখন যা চলছে তা বড় দুই দলের ইনসিকিউরিটি। বড় দুই দল বলতে তিনি বিএনপি জামাতকেই বোঝাচ্ছেন। এবং তিনি বলছেন কন বানেগা লীগ কা বাপ, মানে আসলে কি লীগ কা বাপ মানে লীগের বাপ হওয়ার কেউ প্রচেষ্টা চালাচ্ছে, সেরকম কিছু আছে? লীগের বাপ কে হবে? লীগের বাপ হওয়ার ক্ষমতা কারণে আল্লাহর রহমতে আওয়ামী লীগ আওয়ামী লীগই, আওয়ামী লীগ সবার বাপ। কারণ যারা বাংলাদেশকে বিশ্বাস করে তারা আওয়ামী লীগকে বিশ্বাস করে।
বাংলাদেশ, আওয়ামী লীগ, এই দুইটা বাঙালির অস্তিত্ব, বঙ্গবন্ধু অস্তিত্ব। আমি আপনি বিশ্বাস করি আর না করি, বাঙালি জাতি বিশ্বাস করে 21 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে বঙ্গবন্ধুকে হত্যা করার পর পারেনি বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে। আমি মনে করি এখনো বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না, আর শেখ হাসিনাকে মুছে ফেলতে পারবে না। আমি খালি একটি কারণ আপনাকে উল্লেখ করি। ধরেন শেখ হাসিনা পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, 560টা আধুনিক মসজিদ করছে, 9 লক্ষ মানুষকে ঘর দিছে, বছরের শুরুতে বই দিছে, সব উন্নয়ন কর্মসূচি বলা যাবে। কিন্তু একটি কারণ, বঙ্গবন্ধুকে যেমন বাঙালি সারা জীবন তাদের হৃদয়ে স্থান দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন করেছেন, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধু ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে যেতে পারেননি, তার আগেই তাকে হত্যা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 28 বছর যারা ক্ষমতায় ছিল শারমিন, তারা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে গেছেন তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে। সমুদ্র বিজয় করে সমুদ্র সীমা নির্ধারণ করেছেন, ছিটমহল চুক্তি করে বাংলাদেশের সীমানা নির্ধারণ করে দিয়েছেন বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা। এই কারণে বাংলাদেশের স্বাধীনতা যতদিন, ইতিহাস যতদিন থাকবে, বঙ্গবন্ধু থাকবে। আর বাংলাদেশের সীমারেখা যতদিন মানুষ মনে করবে এইটা বাংলাদেশের সীমারেখা, ততদিন শেখ হাসিনা থাকবে, এটা মুছে ফেলা যাবে না। জি, আপনার বক্তব্য স্পষ্ট। শেখ হাসিনা তিনি আম, ভারতীয় সংবাদ মাধ্যমকে একটি সংবাদ মাধ্যম ময়ালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিগত 22 মাসে আওয়ামী লীগের, মানে এই সময় আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, এবং তিনি বলছেন যে যেখানে ঢাকার এলিটরা নয়, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে দলের সব জেলা থেকে, যেসব লোকেরা তার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন। এরকম একটা বক্তব্য দ্য ওয়ালে আমরা পড়ছিলাম। তো তাহলে কি বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেওয়া হবে? মানে নেতৃত্বে নতুন নেতৃত্ব আসবে, কারা আসবে, মানে সেটির কোনো ধারণা দিতে পারেন কিনা? কোন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের কথা বলছে? মানে আওয়ামী লীগের তো একটা নেতৃত্বের ক্রম আমরা জানি, বা হাইয়ারার্কি আমরা জানি, সভাপতি, সাধারণ দেখেন, সম্পাদক, মানে উনি প্রেসিডিয়াম উনি সদস্য। উনি হ্যাঁ, উনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমি সারা জীবন দলে থাকবো না, কিন্তু আমি বারবার বলছি আপনি দল থেকে বিদায় নিতে চাই, কিন্তু এখন আমি মনে করি এই দুঃসময়ে আজকে দেশটা পুনর্গঠন করার দরকার। আর দেশকে পুনর্গঠন করতে হলে আমার দেশের মানুষকে রক্ষা করতে হবে। দেশের মানুষ আজকে অসহায়, দেশের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক আজকে তাদের জীবনের নিরাপত্তা নেই। এই মে মাসে 55 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে, কাউকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে এই মে মাসে। আজকে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, নারী শিক্ষক পর্যন্ত লাঞ্ছিত হচ্ছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই, সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনের নিরাপত্তা নাই। আওয়ামী লীগের প্রায় 600 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজকে 1.5 লক্ষের উপর নেতাকর্মী আজকে মামলায়, জেলখানায়। আজকে প্রায় জেলখানায় আপনি দেখেছেন শারমিন। জি, মানে তাদের জন্য আপনারা কি করছেন যারা জেলখানায় আছেন, এই প্রশ্নটা তো আপনার না, কাছে আছে, কিন্তু আমার প্রশ্নটা কিন্তু সেটা যে বর্তমান আমি ওই যে পর্যায়ে শেখ কোন হাসিনা, নেতৃত্বকে সরিয়ে দেওয়া হচ্ছে, বা শেখ হাসিনা এই কারণে, শেখ হাসিনা এই কারণে এই দলের নেতৃত্ব দিয়ে আগামী দিনে দলকে পুনর্গঠন করবেন, দেশকে রক্ষা করবেন, এবং সেই দল পুনর্গঠন করার জন্য দলের নেতৃত্ব অবশ্যই। আমরা যেমন আজকে, আমি যেমন সাংগঠনিক সম্পাদক আছে, আমি আগামীতে সাংগঠনিক সম্পাদক আমাকে নাও রাখতে পারে। আমার চাইতে আরো কর্মঠ, দক্ষ নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারে। সাংগঠনিক কাঠামোর ভিতরে পরিবর্তন হতে পারে, যারা রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, যারা বিশ্বাস করে যে বঙ্গবন্ধু তাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ তাদের অস্তিত্ব, বাংলাদেশ তাদের মানে এটা তো অস্তিত্ব, একটা শেখ ভোটার আগে হাসিনা কথা তাদের বলছেন, কিন্তু অস্তিত্ব। মানে এটির কোনো সুনির্দিষ্ট বিষয় হয়েছে যে কোন পর্যায়ে নেতৃত্বে আসলে পরিবর্তনের কথা বলছেন শেখ হাসিনা, বা সামনে আমি পরিবর্তন করা হবে? আমি তো বললাম একেবারে, আল্লাহ যদি শেখ হাসিনাকে দেশে নিতে পারে, আমাদের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে আমাদের নেতৃত্ব নির্বাচিত হবে। এর অর্থই যে জেলাতে যিনি আছেন তিনি বাদ যাবেন। তিনি যদি দক্ষ থাকেন, ত্যাগী থাকেন, তিনি যদি এই দুঃসময় কাজ করেন, তিনি থাকবেন।
উপজেলা লেভেলে যদি যিনি কাজ করছেন তিনি যদি দক্ষ হয়, তিনি থাকবেন। শুধু সভাপতি সাধারণ সম্পাদক না, আমাদের কমিটি অনেক বড়, আমাদের সহযোগী সংগঠন, মূল সংগঠন আছে, কেন্দ্রীয় কমিটিও পুনর্গঠন হবে। আল্লাহ যদি জননেত্রী শেখ হাসিনাকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে যেতে পারেন, আমাদের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে এই যে দেশে যেতে দলটি পারেন পুনর্গঠন। যদি বলছেন, কিন্তু শেখ হাসিনা বেশ কনফিডেন্টলি বলছেন এ বছরেই তিনি দেশে ফিরবেন এবং মাথা উঁচু করে দেশে ফিরবেন। এটা একটু প্রশ্ন করি, যেহেতু আপনি বেশ মানে আমরা শেখ যতটুকু হাসিনা জানতে পারি যে শেখ হাসিনার সাথে কথাবার্তা বলবার, ব্যক্তিগতভাবে আপনার সুযোগ হয় বা দেখা সাক্ষাৎ করবার সুযোগ হয়, পরিকল্পনাটা কি আসলে, কিভাবে দেশে ফিরবেন? যেমন যাওয়ার শেখ সময় আমরা হাসিনা জানছিলাম, যেমন তিনি যখন দেশ ছেড়ে চলে গেলেন, ভারতে গেলেন, তখন আমরা দেখলাম যে একটা সামরিক বাহিনীর বিমানে করে তিনি গেলেন, সেই একটা ব্যবস্থাপনার মধ্যে আসবেন কি করে তিনি? শেখ হাসিনা সবসময় মাথা উঁচু করে দেশে এসেছেন। আপনি যেটা বললেন সাক্ষাতের, সেই সাক্ষাৎকারেই তিনি বলেছেন 81 সালের 17ই মে তিনি মাথা উঁচু করে এসেছেন। সেদিন বাবাহারা মাহারা সন্তান হিসেবে এসে দেশে আওয়ামী লীগকে পুনর্গঠন করেছেন, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। 2007-এর 7ই মে এসেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। লক্ষ লক্ষ লোক তাকে অভিনন্দন জানিয়েছেন, মাথা উঁচু। তাকে গ্রেপ্তার করা হয়েছে আসার পরে, তাকে 16 পয়জন দিয়ে হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু মাথা নত করেননি। ইনশাল্লাহ শেখ হাসিনা বলেছেন দেশ পুনর্গঠনের জন্য, উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি মাথা উঁচু করে আবার বাংলাদেশে শীঘ্রই যাবে। কিন্তু কিভাবে, মানে তার জন্য তো একটা প্রক্রিয়া সেইটা লাগবে। যাবে, তিনি তো চাইলেই মানে সেইটা যেটা তিনি বলেছেন চট করে ঢুকে সেইটা পড়বেন, চট করে তো আসলে ঢুকে পড়তে পারা সেইটা যায় না। সেইটা যাবে। বাংলাদেশের জনগণ জনবিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে দেখবেন যে শেখ হাসিনা হাজির হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশের জনগণের জনবিস্ফোরণ ঘটবে, সেইখানে মানে শেখ হাসিনা হাজির হবেন বলে আপনি মানে আপনার পর্যালোচনা। মানে মাথা উঁচু করে তিনি সবসময় দেশে ফিরেছেন, কিন্তু এইবারে 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টে যাবার সময় মাথা নিচু করেই কি তিনি গেলেন কিনা, আর না, এতদিন তিনি কেন মাথা উঁচু করে মানে ফিরলেন না? মানে এতদিন, অনেকটা দিন, 22 তিনি মাস হয়ে আমি গেল বা আপনার তারও বেশি। তিনি মাথা নিচু করে যাননি। সাংবাদিক পাবেল হায়দার একটা লেখা লিখেছেন, শেখ হাসিনাকে 5ই আগস্ট হত্যা করতে পারলে 5 লক্ষ আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনার মানুষকে, নেতৃত্বকে হত্যা করা হতো। সেখানে সাংবাদিক ছিল, সেখানে শিক্ষক ছিল, সেখানে আইনজীবী ছিল, সেখানে সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। পুলিশকে তো হত্যা করেছেই, সেখানে বিভিন্ন মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের হত্যা করা হয়। শেখ হাসিনা সেদিন যে ক্ষমতা ছেড়ে চলে যে এই হত্যাকাণ্ড থেকে রক্ষা করেছেন, তারপরেও মানে শেখ হাসিনাকে আওয়ামী লীগের হত্যা করা কথা, হলে তাদেরকে হত্যা করা হতো, কিন্তু তাদেরকে হত্যা হ্যাঁ, করতে পারে বাধা পাইল কিসে? বাধা পেল, তারা দেখেছে শেখ হাসিনা বেঁচে আছে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনা যখন বেঁচে আছে, ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আবার ঐক্য, যেটা আজকে আপনি প্রমাণ পাচ্ছেন। আজকে প্রমাণ হচ্ছে, যখন কেউ বলছেন 87% লোক চায় শেখ হাসিনা ফিরে আসুক, আমি 87% বললাম না, 70% লোক মনে করে শেখ হাসিনা বাংলাদেশের বিকল্প। আজকে বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার দরকার। মানে এটা আজকে 87% উপলব্ধি। আসলে এটা তো আসলে ফেসবুক জরিপ, তাও আবার একজন একজন আমি না বৈধ আমি তারপর আসিফ বললাম, নজরুল। দেখেন আমি তারপর বললাম যে নির্বাচনের আগে 52% লোক মনে করছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। জি, মানে টোটাল ভোটই মনে হয় দিয়েছিলেন 75,000 মানুষ সম্ভবত, মানে আসিফ নজরুলের সেই জরিপটি আমিও দেখছিলাম আসলে। জানা 75, শোনেন আসিফ নজরুলের আইডিতে বন্ধু তার আওয়ামী লীগের কর্মীরা খুব কম। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে বা তার মতামত জানানোর ক্ষেত্রে বন্ধু হওয়ার তো দরকার নেই, আমিও পারি আপনিও পারেন, বন্ধু হলেও পারবেন, না না হলেও না, পারবেন। আমি সেটাই পারি। যাক, 75,000-এর ভিতরেও তো 87% লোক জি, বলছে সেটি শেখ নিশ্চয়ই, হাসিনার সেই জরিপটি নিশ্চয়ই একটা দেখবার মতো বিষয় যে আসলে মানুষ কি মনে করছেন, এটা নিয়ে একটা জরিপ চালানো যেতেই পারে, কিন্তু সেরকমটা হবে কিনা জানি না। কিন্তু আমি এই যে জিজ্ঞাসা করছিলাম কিভাবে ফিরবেন, তাহলে সেই রূপরেখা এখনো তৈরি হয় না মানে। শারমিন, জরিপ সত্য, আপনি কান পেতে শোনেন।
আপনারও আত্মীয় স্বজন বাংলাদেশের গ্রামে আছে তো। বিএনপির লোকও, একজন বিএনপির সমর্থক, ধানের শীষের সমর্থক মনে করে শেখ হাসিনা থাকলে আমরা নিরাপদে থাকতে পারবো। এখন তারা মনে করে, কেন মনে করে? তারা তো শেখ হাসিনার সময় মানে আমরা শুনতাম তারা ঘরবাড়িতে ঘুমাইতেও পারতো না। আপনাদের মানুষ সাথে সাধারণ বিএনপির সাধারণ কর্মীরা নিরাপদে ঘুমাইতে পারছে। দেখেন এই ছাত্র দলের সভাপতি বলছেন, ঈদের সময় আমি কিন্তু আমার গ্রামে জিত করতে পারছি, নামাজ পড়তে পারছি। আর আজকে ছাত্রলীগের হাজার হাজার ছেলেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, সার্টিফিকেট বাতিল করা হয়েছে। নিরীহ ছাত্রলীগের সমর্থক। জি, সমর্থক। নিশ্চয়ই এটি দুঃখজনক ব্যাপার। কিন্তু ওই যে শেখ হাসিনা ফেরার ব্যাপারে আরেকটু মানে আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি যে শেখ হাসিনা যখন ভারতে চলে গেছেন, তিনি আসলে নিজের ইচ্ছায় যাননি, বাট মানে তিনি আসলে জানতেন না বিষয়টা যে তাকে যে ভারত পাঠিয়ে দেওয়া হচ্ছে বা তিনি ভারতে যাচ্ছেন। তিনি কি খুব অখুশি এই বিষয়টাতে যে তাকে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে? বাট তার কি ইচ্ছার বিপরীতে? তিনি মনে করেছিলেন তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছেন। আসলে শেখ হাসিনা রক্তপাত এড়াতে চেয়েছেন। আমরা কিন্তু 1 তারিখ 2 তারিখ আমরা সমাবেশের ডাক দিয়েছিলাম, সেই সমাবেশ স্থগিত করা হয়েছে। কারণ বঙ্গবন্ধু তারা চাইনি রক্তপাত হোক। সমাবেশ হলে মারামারি হবে, রক্তপাত হবে। আজকে যে হত্যাকাণ্ড হয়েছে, হ্যাঁ, পুলিশের গুলিতে মারা যেতে পারে, কিছু হত্যাকাণ্ড তো হয়েছে সুপরিকল্পিত। দেখেন, আপনি আজকে একটা কথা বলি, আপনি আমার একসময় জিজ্ঞাসা করেছেন যে জাতিসংঘ বলেছিলেন যে 1500 লোক মারা গিয়েছে, কিন্তু 1400 জাতিসংঘের প্রথম প্রতিবেদনে ছিল 650 জন, তার ভিতরে 317 জন, হ্যাঁ, 5ই আগস্টের পরে মারা গিয়েছে। আজকে কিন্তু সেটা প্রমাণিত। আজকে যে অ্যাডভোকেট মহসিন সাহেব বলছেন যে ইউনূস ঘুষ দিয়ে জাতিসংঘের ওই প্রতিনিধিকে দিয়ে দ্বিতীয় সংস্করণ করেছিলেন, এই 1400 লোক মারা গিয়েছে। কারণ ইউনূস ঘোষণা দিয়েছিলেন 1500 লোক মারা গেছে, 1400 দেখিয়েছিলেন। আমরা তো চাই এই হত্যাকাণ্ডের তিনি বিচার। বলেছেন, কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু প্রমাণ তো আসলে হাজির হয় নাই। যাই হোক, নিশ্চয়ই সামনের দিনে এটা প্রমাণ হবে। কিন্তু আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে তিনি কি আসলে এই বিষয়ে অখুশি বা তার ইচ্ছার বিপরীতে এখন মানে তিনি যে ভারতে আছেন গেছেন এই বিষয়টাতে? না, তিনি এখন ভারতে আছেন, তিনি অখুশি না। মূল লক্ষ্য ছিল তো তেনাকে হত্যা করা এবং তার ছোট বোন শেখ রেহানাকে হত্যা করা, 2 বোনকে হত্যা করা। কারণ ওরা বুঝছে 75-এর 15 আগস্ট, আমি একটু বলি, ওরা রাসেলকে পর্যন্ত হত্যা করেছিল, যে কারণ বঙ্গবন্ধুর রক্ত একজন বেঁচে থাকলে তার নেতৃত্বে বাঙালি ঘুরে দাঁড়াবে। কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা এসে বাংলাদেশের হাল ধরবে, এটি ওরা উপলব্ধি বুঝতে পারে নাই। এবার ওরা বুঝতে পারছে এই 2 জনকে হত্যা করতে পারলে আর কেউ থাকবে না, বাংলাদেশটাকে দখল করা যাবে। যার ফলে শেখ হাসিনা শেখ রেহানাকেই হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। বাংলাদেশটাকে আল্লাহ রক্ষা করতে চায়, পরীক্ষা করে। আচ্ছা, তো তিনি এখন বলছেন তিনি ফিরে আসবেন, এই বছরেই ফিরে আসবেন। কিন্তু এই প্রায় 2 বছর হয়ে গেল, এতদিন ফিরলেন না কেন বা এখনো ফিরছেন না কেন? মানে ফিরে আসবেন আমি মাথা উঁচু করে, এখনো না আমি কেন? আমি আমি বললাম তো, 5ই আগস্টের আগে বাংলাদেশের জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের জনগণ উপলব্ধি করেছেন যে 5ই আগস্টের তথাকথিত জুলাই আন্দোলন কোনো আন্দোলন না, ওইটা ষড়যন্ত্রের আন্দোলন, ওইটা জঙ্গিদের আন্দোলন, ওইটা পাকিস্তানিদের আন্দোলন, ওইটা বাংলাদেশকে লিখে দেওয়ার জন্য ওই আন্দোলন হয়েছে, স্বাধীনতার প্রতিশোধ নেওয়ার জন্য ওই আন্দোলন হয়েছে। এখন তারা বুঝতে পারছে, তারা সেদিন শেখ হাসিনার প্রতি তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছিল। আজকে যারা টেলিভিশনে কথা বলছেন তারা সবাই সেদিন শেখ হাসিনার সমালোচনা করেছিলেন। আজকে কিন্তু তারা শেখ হাসিনার পক্ষে না, তারা সত্যের পক্ষে কথা বলছেন। এই লোকগুলো কিন্তু আজকে সত্যের পক্ষে কথা বলছেন। এই কারণেই শেখ হাসিনা এখন দেশে যেতে চান, যে মানুষ বুঝতে পেরেছেন শেখ হাসিনা ঠিক, আমরা বেঠিক।
আমি একজন সাংবাদিককে চিনি, আজিজ ভাই। বুঝতে পেরে ফিরছেন না কেন বা এতদিন ধরে ফিরলেন না কেন? ফিরবে, আমি তো বললাম ফিরবে জনগণের ভিতরে যখন গণবিস্ফোরণ ঘটবে। জনগণ এখন উপলব্ধি করছেন শেখ হাসিনার দরকার। আপনারা কি করে নিশ্চিত জনগণ হচ্ছেন যে এ বছরই জনবিস্ফোরণ ঘটে যাবে? হবেই, এবছর হোক না পরের বছর হোক, না, হবেই। কিন্তু শেখ শেখ হাসিনা হাসিনা তো বলছেন বলছেন এ বছরই ফিরবেন। না, শেখ হাসিনা বলছেন আমি দিনক্ষণ আমি ঠিক করব। সাক্ষাৎকারটা দেখেন, বলেছেন, হ্যাঁ এটা বলেছেন। দিনক্ষণ আমি ঠিক করব, দিনক্ষণ আমি ঠিক করব কখন যাব। এবছরও যেতে পারি আচ্ছা, বা পরে যেতে পারি, দিনক্ষণ আমি আচ্ছা, ঠিক মানে করব। পরেও হতে পারে তিনি কখনো না কখনো দেশে না, ফিরবেন, উনি ব্যাপারটা এরকম উনি নাকি? উনি উনি দেশে ফিরবেন, দেশকে রক্ষা করতে উনি দেশে ফিরবেন। আচ্ছা, মানে এতদিন ধরে শুনছিলাম আওয়ামী লীগ নেতা সেদিন ছিলেন সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, তিনিও বলছিলেন এ বছর ফিরবেন, বা আমরা শেখ হাসিনার কাছেও শুনেছিলাম এ বছর ফিরবেন। এখন শুনছি যে কখনো না কখনো ফিরবেন, মানে এ বছর না না হয় না পরের না, বছর। শেখ হাসিনা কিন্তু তার দুইটা সাক্ষাৎকারেই বলেছেন। একটিতে আপনি তো যে বলেছেন ওয়ালের এ কথা বছর বলেন, ফিরবেন, একটিতে তো হ্যাঁ বলেছেনই যে এ আপনি, বছর ফিরবেন। হ্যাঁ আপনি যেমন এই বছর ফিরতে পারেন, ঠিক আছে না? তিনি তার সাক্ষাৎকারে বলেছে যে আমি কখন যাব এটা দিনক্ষণ আমি ঠিক করবেন। নির্ধারণ করব, দিনক্ষণ ঠিক করব। ঠিক আছে, এই বছর হতে পারে। আচ্ছা, আচ্ছা, এখন মানে মনে হচ্ছিল এতক্ষণ যে খুব স্পষ্ট যে বছরই ফিরবেন, এখন আবার একটু অস্পষ্ট মনে হচ্ছে। দেখা যাক সেই দিনক্ষণটা আসলে কখন ঠিক হয়। আপনার কাছে একটু শেষ প্রশ্ন এরকম করে করি যে আপনি আসলে মানে বিএনপি জামাতের বিষয়ে আলোচনা হলো, ভারতের কথা জিজ্ঞাসা করলাম, আরও অনেক শক্তি আছে যারা আসলে আমাদের নির্বাচন নিয়ে কথা বলেন, যেমন বরাবরই যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বকে দেখি যে আমাদের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে বা তাদের একটা ক্রীড়ানক হিসেবে তারা সবসময় থাকেন আমাদের রাজনীতিতে। ভারত তো থাকেই। আপনার কাছে জিজ্ঞাসা, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে জামাত কি চাইছে? মানে আওয়ামী লীগ কেন্দ্রিক চাওয়াটা আমি জিজ্ঞাসা করছি যে আওয়ামী লীগ কি করুক বা কিভাবে থাকুক, আওয়ামী লীগ প্রসঙ্গে এই মুহূর্তে জামাত কি চাইছে, বিএনপি কি চাইছে, ভারত কি চাইছে, যুক্তরাষ্ট্র কি চাইছে? আপনার কি মনে হয়? জানেন, আওয়ামী লীগ ব্যাপারে ভারত কি চাচ্ছে এটা ভারতের মুখপাত্র বলতে পারবে। আমেরিকা কি চাচ্ছে এটা আমেরিকার ডিপ স্টেট বলতে পারবে। কিন্তু আর আমরা তো জামাত জানি যে কি চাচ্ছে শুনেছি যে অজিত দোভাল বিভিন্ন সময় শেখ হাসিনার সাথে দেখা করেছেন, ফলে ভারত কি চাইছে এটি আপনারা তো একটু একটু জানতে পারেন। না, আমি অজিত জোবাল শেখ হাসিনার সাথে দেখা, মাননীয় বঙ্গবন্ধু তো না শেখ হাসিনার সাথে দেখা করেন কিনা আমি তো জানি না, আপনার কাছে খবর থাকতে পারে।